আমন্ত্রণ নিউজ গ্যালারির অনুষ্ঠানে এটি নিউজের প্রতিদিনের এই আয়োজনে বা প্রতি রাতের এই আয়োজনে আপনাদেরকে সবাইকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা কথা বলবো নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে, অনেকেরই হয়তো চোখে পড়েনি। সেটি হচ্ছে যে এটি খবর এসছে যে ঢাকায় আবারও বাড়তে শুরু করছে বায়ু দূষণ, অর্থাৎ ঢাকার বাতাসে আবার দূষণ বাড়তে শুরু করেছে। চলতি মাসের শুরুর দিকে তুলনায় শেষ দিকে তা অস্বাস্থ্যকর অবস্থায় এসে দাঁড়িয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়াল এর বায়ুমান সূচক অনুযায়ী বায়ু দূষণের মানমাত্রায় ঢাকার পয়েন্ট সকাল ৯টায় ছিল এত। আচ্ছা, অবস্থান বাংলাদেশ অবস্থান এখন ৩ নম্বরে আর কি, বায়ু দূষণের যদি অবস্থান বলি। এই যখন অবস্থা, অর্থাৎ বায়ু দূষণের বাড়তে শুরু করেছে এবং বলা হচ্ছে যে ডিসেম্বরের ঢাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থার সংখ্যা রয়েছে। এই যখন অবস্থা, নানা ধরনের ঘটনা ঘটছে, কিন্তু আমরা কিন্তু অন্য, বিশেষ করে যারা ঢাকার নাগরিক, তাদের কিন্তু একটা অন্য ধরনের ভয় শুরু হয়েছে। বায়ু দূষণ অনেক, এই অনুষ্ঠানে আমরা অনেক আলোচনা করেছি, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে রক্ষা করা যায়। তারপরে আজকে আবার এই অনুষ্ঠানে আমরা কথা বলবো। তিনজন আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় হয়নি, তারপরে আমরা আলোচনায় যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এই গবেষক অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর লেনিন চৌধুরী, এবং আছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। আপনাদের তিনজনের প্রতি কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমি একটু অধ্যাপক কামরুজ্জামান মজুমদার আপনাকে দিয়ে শুরু করতে চাই। যখন করোনার এই সময়টাতে হলো, আমরা অনেক নিউজ করেছে বা পরিবেশের আবার আগে অবস্থায় ফিরে যাচ্ছে, বায়ু দূষণ কমছে, শব্দ দূষণ কমছে, অর্থাৎ পরিবেশে একটা ভালো প্রভাব পড়তে শুরু করেছে, এই খবর দিয়েছে। তারপরে আবার আমরা দিয়েছি বায়ু দূষণের খবর, আজকে ওই খবরটা এলো। একটু বায়ু দূষণ, ঢাকার বায়ু দূষণ আপনার কাছে একটু জানতে চাইব, কি অবস্থা আসলে ঢাকার এই বাতাসের? ধন্যবাদ আপনাকে। ঢাকার বায়ুর মান যেটা বলছি সেটি বরাবরই কিন্তু একই রকম আছে। গত 16 বছর ধরে আমরা প্রতি বছরেই পূর্ববর্তী বছরের তুলনায় বায়ু দূষণের পরিমাণ বলে থাকি যে এত পার্সেন্ট করে বাড়ছে, অর্থাৎ আমরা কখনোই সুযোগ পাই নাই যে পূর্ববর্তী বছরের চেয়ে এই বছরে বায়ু দূষণের পরিমাণ এতটুকু কমেছে এটা বলার। 2016 সালের পরে যখন ঢাকাতে মেগা প্রকল্পগুলো কাজ শুরু করে, তখন এই ঊর্ধ্বমুখী প্রবণতাটা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আমাদের কার্ভে সেটি স্টেডি একটি কার্ভ আমরা লক্ষ্য করে থাকি। সেখানে বড় বড় প্রকল্পগুলোর ভূমিকা খুবই জোরালো। সাথে সাথে আমাদের ঢাকার চারপাশের ইটের ভাটা, আমাদের নিয়ন্ত্রণহীন সংস্কার কাজ, বর্জ্য অব্যবস্থাপনা, বর্জ্য পোড়ানো এবং ফিটনেসবিহীন গাড়ি, সেই উৎসগুলো থেকে যে বায়ু দূষণ হয় এগুলো এটার জন্য দায়ী। সার্বিকভাবে আমরা আমাদের যে মানমাত্রা রয়েছে, যে বছরে আমাদের PM 2.5 অর্থাৎ অতি ক্ষুদ্র ধূলিকণার যে মানমাত্রা রয়েছে সেটি আমাদের 35 মাইক্রোগ্রাম, আমাদের যেখানে বর্তমানে একটি নতুন করে প্রস্তাব করা হচ্ছে, যেটি পূর্ববর্তীতে আমাদের ছিল 15 মাইক্রোগ্রাম এবং WHO স্ট্যান্ডার্ড ছিল সেটি 10 মাইক্রোগ্রাম। কিন্তু বাংলাদেশে এখন আমরা নতুন করে শুনতে পাচ্ছি এটি আরো কমিয়ে না এনে বরং 35 মাইক্রোগ্রামে সেট করার কথা বলা হচ্ছে, যেখানে আমরা আমাদের যে অ্যানুয়াল যে স্ট্যান্ডার্ড সেটি পাচ্ছি না এবং দৈনিক যে মানমাত্রা সেটি আমাদের 65 মাইক্রোগ্রাম ধরা হচ্ছে, যেখানে শীতকালে আমরা প্রায় 300 মাইক্রোগ্রামের বেশি বায়ু দূষণ লক্ষ্য করে থাকি। অর্থাৎ আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড আছে তার থেকে 5 থেকে শুরু করে কখনো কখনো 20 গুণ বেশি পরিমাণ বায়ু দূষণ লক্ষ্য করে থাকি। আমরা শীতকালে প্রতি 3 দিনে অন্তত একদিন দিনের কোনো একটা সময় পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় চলে আসি এবং আমাদের দিনের চেয়ে রাতের বেলায় এই দূষণের পরিমাণ বেশি থাকে। ইভেন বর্ষাকালে, যখন অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে বর্ষাকালে সারা বছরের মাত্র 15 ভাগ বায়ু দূষণ থাকে এবং শীতকালে সারা বছরের প্রায় 65 থেকে 70 ভাগ বায়ু দূষণ থাকে। সেই বর্ষাকালেও যেটি কম থাকে সেটিও আমাদের যে মানমাত্রা আছে তার থেকে 2 থেকে 3 অধ্যাপক কামরুজ্জামান একটু মজুমদার, একটু আপনাকে জানতে চাই যে
এই যে রিপোর্টটা দেখছি সেই রিপোর্টে বলা হচ্ছে ডিসেম্বরে ঢাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থার সংখ্যা আছে। তাহলে কি পরিস্থিতি আগের তুলনায় হঠাৎ করে খারাপ হয়েছে এই সময় এসে? নাহলে এই তথ্যটা কেন আসলো বা সংখ্যাটা কেন দেওয়া হচ্ছে? এটি বলা জি জি এটি বলছে আমরা তথ্য বিশ্লেষণ লক্ষ্য করছি যে নভেম্বর ডিসেম্বরে অর্থাৎ শুষ্ক প্রতি 2-3 দিন পর পরই একবার করে ঢাকার বায়ুর মান 300 মাইক্রোগ্রাম PM 2.5 300 মাইক্রোগ্রাম ক্রস করে যাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে একটি নর্মস আছে যেসব দেশ মানতে চায় বা যারা মানে তারা এইভাবে মানে যদি কোনো রাষ্ট্রে বা কোনো শহরে বায়ুমান সূচক পরপর 3 দিন 300 মাইক্রোগ্রামের চেয়ে বেশি ক্রস করে যায় তাহলে সেখানে স্বাস্থ্যগত অর্থাৎ বায়ু দূষণজনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করার একটি উপলক্ষ্য তৈরি হয়ে থাকে এবং পৃথিবীর অনেকগুলো দেশ কিন্তু এটি করে থাকে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এটি হয়ে থাকে, গত বছরও হয়েছে, অর্থাৎ 2021 সালের এই জানুয়ারি মাসেও আমরা লক্ষ্য করেছি। জি অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, একটু একদম যারা শুনছে সাধারণ মানুষ তাদের জন্য, সাধারণ মানুষ আছে যারা ঢাকার বাসিন্দা তাদের জন্য সহজ করে যদি বলেন, এক কথায় যদি জানতে চাই ঢাকার বাতাসের আসলে বর্তমান অবস্থা কি, আমরা যে বাতাসটা নিচ্ছি তার অবস্থা আসলে কি? ঢাকার বাতাস আমাদের যে সাধারণ মানুষের জন্য যেটি বাংলাদেশ সরকারেরও স্ট্যান্ডার্ড দেওয়া আছে, অর্থাৎ পরিবেশ অধিদপ্তরেরও যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে যেখানে ভালো বায়ুমান, মধ্যম বায়ুমান, অসুস্থ বা আনহেলদি বায়ুমান, খুব আনহেলদি বায়ুমান, এরকম যে স্ট্যান্ডার্ড গুলো আছে ঢাকার বায়ুর মান বর্তমানে খুবই আনহেলদি একটি অবস্থায় থাকে। পরিবেশ অধিদপ্তরের যে স্কেল আছে সেখানে আনহেলদি থেকে খুব অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর অবস্থা যায় এবং নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা সাধারণত এইখানে কখনোই আর ভালো বায়ু সেবন আমরা করতে পারি না। জি জি, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর লিলিন চৌধুরী আপনার কাছে একটু আসতে চাই। এই বায়ু দূষণ বা শব্দ দূষণ যে কথাগুলো আমরা শুনি, আসলে মানুষের স্বাস্থ্যের উপর আসলেই কি এটি খুব নেতিবাচক প্রভাব ফেলে? আমি এই প্রশ্নটার একটা সহজ উত্তর দিচ্ছি। আমাদের দেশে মানুষের গড় আয়ু এখন বেড়ে 72.8 বছর দাঁড়িয়েছে, অর্থাৎ 72 বছর 8 মাস গড় আয়ু। যদি বায়ু দূষণ না থাকতো তাহলে এই আয়ুর সাথে আরো 7.5 বছর যুক্ত হতো। এই গবেষণাটা কিন্তু আমাদের নয়, শিকাগো ইউনিভার্সিটির বিজ্ঞান এবং নীতি নির্ধারণ বিষয়ে একটি গবেষণা করে এবং যেটি এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স নামে প্রতি বছর প্রকাশ করে। এবছরের সেপ্টেম্বরের প্রথম দিন এটি প্রকাশিত হয়েছে, যেখানে বায়ু দূষণের জন্য বিশ্বের দেশগুলিতে গড়ে 2.2 বছর আয়ু কমছে, বাংলাদেশে সেখানে কমছে 7.5 বছর। আয়ুটা কমে কিভাবে? আমরা তো জানি যে বাতাস হচ্ছে, আমরা শ্বাস গ্রহণ করি, এটাতে যে অক্সিজেন যায় আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। সেই গ্রহণ করা বাতাসের সাথে যদি দূষিত বিষাক্ত পদার্থ শরীরে ঢুকে যায় তাহলে আমাদের বাঁচিয়ে রাখার বদলে মৃত্যুর দিকে নিয়ে যায়। আমাদের শ্বাসতন্ত্রীয় রোগ, বিপাকতন্ত্রীয় রোগ, ভারী যে ধাতবগুলো থাকে তার কারণে শরীরে যে রোগগুলো তৈরি হয়, ভাসমান যে জীবাণুগুলো আমাদের শরীরে যায়, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের শরীরের এই রোগগুলো তৈরি হয়। দেখুন, আমরা ঢাকার বাতাসে কতগুলো বিষয় দেখি, যদি এ ব্যাপারে কোনো গবেষণা করা হয় না, কিন্তু আমরা যারা চিকিৎসক আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে কতগুলো লক্ষ্য করি। সেটি হচ্ছে শীতের শুরুর থেকে, অর্থাৎ শুষ্ক মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকায় জন্মগ্রহণ করা নবজাতকদের একটি উল্লেখযোগ্য অংশ শ্বাসতন্ত্রীয় রোগে ভুগে। শিশু এবং বৃদ্ধরা তাদের শ্বাসতন্ত্রীয় রোগ, হাঁচি, কাশি এটি বাড়তেই থাকে। এটি কেন হয়? এর প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ। এবং একই সাথে দেখবেন শীতের বাড়ার সাথে সাথে ঠান্ডা বাতাস, প্রকৃতিতে যখন শীতের পদধ্বনি শোনা যায়, বাতাস যখন শুষ্ক হয়, তখন কিন্তু আমাদের দেশ এবং শহরে ঢাকাতে শব্দ দূষণ, বায়ু দূষণ অনেক মাত্রায় বেড়ে যায়। এবং এর সাথে আপনি সরাসরি অনুপাত দেখবেন ওষুধের দোকানগুলিতে অ্যাজমা এবং শ্বাসতন্ত্রের যে অ্যারোসল গুলো রয়েছে তার বিক্রির হার। যেই মুহূর্তে
বাতাসটা শীতের শুষ্কতার ছোঁয়া লাগে, বাতাসে ধূলি দূষণ, বায়ু দূষণ বাড়তে শুরু করে, তেমনি মানুষের শ্বাসকষ্ট শুরু হয় এবং অ্যারোসলের বিক্রয় কয়েক গুণ বেড়ে যায়। এগুলো কেন বাড়ে? কারণ মানুষ অসুস্থ হয়। এ কারণেই আমরা বলছি, আমরা নানাবিধ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে আমাদের গড় আয়ু বাড়াচ্ছি, কিন্তু গড় আয়ুর একটি বড় অংশ সময়, একটি উল্লেখযোগ্য অংশ সময় শুধু বায়ু দূষণের কারণে শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে ডাক্তারের চেম্বারে, হাসপাতালে, অথবা অ্যারোসল কেনার জন্য ওষুধের দোকানে লাইন দিতে হচ্ছে। যত বেশি বায়ু দূষণ বাড়ে, লক্ষ্য করবেন প্রত্যেকটা ব্যক্তি মানুষের স্বাস্থ্য রক্ষার খরচ কিন্তু তত বেড়ে যায়। তার মানে এটি জীবন ধ্বংস করছে, শ্রমঘন্টা নষ্ট করছে, জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। সব মিলে এই দূষণটা রোধ করা এখন আমাদের জাতীয় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। জি, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু সৈয়দ রিজওয়ানা হাসান আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন, আমরা আলোচনা করছিলাম যে বায়ু দূষণ কতটা ভয়ঙ্কর অবস্থায় পড়েছে যদি শুধু মাত্র রাজধানীর কথাই বলি, এবং এতে কি কি ক্ষতি হয়। আপনি তো এটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, পরিবেশ নিয়ে, বায়ু দূষণ নিয়ে। আপনি জানতে চাইবো যে আসলে এটি নিয়ন্ত্রণে তো অনেক বিধিমালা আছে, আইন আছে, সব কিছুই আছে, কিন্তু আসলে নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ কতটা নেওয়া হচ্ছে, আপনি কি দেখেছেন? ধন্যবাদ। নিয়ন্ত্রণে আইন আছে, বিধিমালা আছে, এটা যেমন সত্য, কিছু কিছু জায়গায় আবার আইন বিধিমালার ঘাটতি আছে। যেমন বায়ু দূষণ এমন একটা বিষয়, বিভিন্ন উৎস থেকে যেহেতু বায়ুটা দূষিত হয়, সেখানে একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। আমাদের বিদ্যমান আইনগুলোতে সেই কোঅর্ডিনেশনের মেকানিজমটা মিসিং। সেকেন্ড হচ্ছে যে বায়ুটা দূষিত হলে, যে কথাগুলো আমার বক্তারা ধরেন আমাদের দেশে যেরকম ভাবে বায়ু দূষিত হয়, একই মাত্রার বায়ু দূষিত হলে বা তার চেয়েও কম বায়ু দূষিত হলে ব্যাংককে সরাসরি স্কুল কলেজ বন্ধ করে দেবে। আমি আমার মাকে নিয়ে একবার চিকিৎসায় গেছি ব্যাংককে, তখন ব্যাংককের ডক্টর আমাকে বলেছে তোমরা এখান থেকে একটা ফিল্টার কিনে নিয়ে যাও, তাহলে তোমাদের ঘরের মধ্যে তোমরা রাখতে পারবে আর বুঝতে পারবে তোমাদের বাতাসটা কত দূষিত, তখন তোমরা মাস্ক পরে ফেলতে পারবে। বাংলাদেশের বাতাসের হচ্ছে এই অবস্থা। আমাদের এখানে ওয়ার্নিং সিস্টেমটা, স্থানীয় সরকারের কোনো দায়িত্ব নেই। কতগুলো কঠিন কঠিন কথা দিয়ে আমরা বায়ু দূষণের কথা বলি, কিছু কিছু সহজ বিষয় দিয়েও কিন্তু বায়ু দূষণ করা কিছুটা কমিয়ে আনা যায়। যেমন ধরেন সবুজায়ন, ঢাকা শহর একেবারে কংক্রিটের নগরী হয়ে গেছে, সবুজটাও কিন্তু আপনার বায়ু দূষণ রোধে কিছুটা ভূমিকা রাখতে পারে। তো আমি বলবো যে আইন কানুন যা আছে তা আছে, আমাদের সংবিধানে প্রত্যেকটা নাগরিকের কিন্তু জীবনের অধিকার আছে। যদি সত্যি আমার গড় আয়ু ৮০ হতে পারত, ৮০ না হয়ে ৭৩ হয় এই জন্য যে কেউ কোথায় ফ্লাইওভার বানাচ্ছে, কেউ মেট্রো রেল বানাচ্ছে, কেউ ইটের ভাটাতে ইট পোড়াচ্ছে, কিংবা দূষণ সৃষ্টিকারী গ্যাস নিঃসরণ করে করে গাড়িগুলো চলছে, তাহলে সেগুলো তো আমার জীবনের অধিকারের প্রতি একটা বড় আগ্রাসন আমি বলবো। এবং সেজন্য আমি মনে করি যে সরকারের শুধু আইন করলে হবে না। এক হচ্ছে একটা আইন খসড়া করে সরকার নিয়ে বসে আছে, সরকারের এখন মনে হচ্ছে যে বায়ু দূষণ যথেষ্ট পরিমাণ বড় একটি সমস্যা না, এটা নিয়ে আলাদা আইনের প্রয়োজন নেই, পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে এটার বিধিমালা করলেই হবে। আমি সে ব্যাপারে একদম একমত না, কারণ বায়ু দূষণ আপনাকে অ্যাড্রেস করতে গেলে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, সমন্বয়ের আপনার প্রয়োজন। কাজে কিছু আইন আছে যেগুলো মেনে চললে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যদি কার্যকর ভাবে আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আরো কিছু বাড়তি পদক্ষেপের প্রয়োজন। সেগুলি আমি মনে করি যে একটা আইন দিয়ে করলে সরকার ভালো করতে পারত। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, সেই সংবিধানে তো জীবনের অধিকার আছে, কিন্তু এদেশের নাগরিকেরা জীবনটা কিভাবে যাপন করে তা নিয়ে তো কারোর কোনো চিন্তা আছে বলে আপনি ছবি স্ক্রিনে দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে না। কাজে আইন হলেই সমাধান হয়ে যাবে তা না। নাগরিকদের গড় আয়ু ৭ বছর করে কমে যাচ্ছে, নাগরিকেরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু সরকার একটু কার্যকরী উদ্যোগ নিলেই নিয়ন্ত্রণ করা সম্ভব। সেটা একটা দেশের সরকার কেন করবে না? সেটা কেন একটা দেশের সরকারের জন্য প্রাধান্য না? কেন সরকার মনে করে যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে গিয়ে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে? এটাই আমার একেবারেই বোধগম্য। আমাদের উন্নয়নের ন্যারেটিভটা যেভাবে চলছে তা হলো যত কিছু পারো দূষণ করো, দূষণ করা মানেই তুমি বেশি করে উন্নয়ন করছো। সেটা কিন্তু মোটেও সঠিক কথা না। নিয়ন্ত্রিত উন্নয়নের মাধ্যমে উন্নয়ন করা সম্ভব এবং জনগণের জীবনের অধিকার, স্বাস্থ্যের অধিকারকে নিশ্চয়তা দেওয়া সম্ভব। কাজে আমি আইনের প্রয়োগের উপর জোর দিব, আর জোর দিব হচ্ছে প্রয়োগকারী সংস্থাগুলোর, বাস্তবায়নকারী সংস্থাগুলোর অনুধাবনের উপর, যে তাদের নিষ্ক্রিয়তা আমাদের জীবনের অধিকারকে
ক্ষতিগ্রস্ত করছে। তাদের জবাবদিহিতা আমাদের কাছে থাকা উচিত ছিল, তারা মনে হয় না কোনো জবাবদিহিতা আদৌ অনুভব করে। মানুষের মধ্যে সচেতনতার এই বায়ু দূষণ নিয়ে বা বায়ু দূষণের এইরকম ক্ষতি বলছে আমাদের গড় আয়ু পর্যন্ত কমে যাচ্ছে, এই যে ক্ষতিকর দিক এবং ভয়ঙ্কর ক্ষতিকর দিক, এগুলো সম্বন্ধে মানুষ আসলে কতটা সচেতন, কিংবা তাদেরকে সচেতন করার ব্যাপারেও আসলে কোনো পদক্ষেপ আপনি দেখেন কিনা? শোনেন, মানুষ সচেতন হয়ে কি করবে? মানুষের কি গাড়ি আছে? সবার এয়ার কন্ডিশন গাড়ি আছে আমার মতন যে গ্লাস তুলে নিয়ে চলবে, বায়ু দূষণ থেকে বদার করবে না? যারা বাসে চড়ে, রিক্সায় চড়ে, সিএনজিতে চড়ে, তারা একটা সাদা জামা পরে পরদিন সেটা দ্বিতীয়বার পরা তাদের উপায় থাকে? বায়ু দূষণটা হচ্ছে কতগুলো ক্ষেত্রকে সরকারের নিয়ন্ত্রণ করতে হবে। যেমন উন্নয়ন কার্যক্রম যেগুলো চলছে সেগুলো একটু করে, এমন বেশি কিছুও কিন্তু না, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ধুলাবালি ছড়িয়ে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেগুলো বাতাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, আমরা আমাদের নিঃশ্বাসে নিয়ে আমাদের ফুসফুসের ক্ষতি করে ফেলেছি, সেগুলো নিয়ন্ত্রণে থাকে। সরকার পোড়ানো ইটের বিকল্প নির্মাণ সামগ্রী দেবে, সরকার কয়লা পোড়াবে না, সরকার নগরে বনায়ন করবে। এগুলো তো সাধারণ মানুষ কিছু করতে পারবে না। হ্যাঁ, আপনি ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার ব্যাপার বলেন, দুর্গন্ধের কথা বলেন, সেখানে সাধারণ মানুষের ভূমিকা আছে। কিন্তু বায়ু তো দূষিত হচ্ছে বড় বড় কতগুলো ক্ষেত্র থেকে। সাধারণ মানুষ একটা ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন, যে এবং আমাদেরও তাদেরকে বলা উচিত যে বায়ুর মানমাত্রা যখন এইটার উপরে উঠে যায়, এখন তো সবাই ইন্টারনেটের অ্যাক্সেসের কারণে জানতে পারে, তখনই আপনারা দয়া করে মাস্কটা পরে ফেলতে, শিশুদের ক্ষেত্রে প্রোটেক্টিভ মেজার্স নেবেন। কিন্তু এগুলো তো কোনো সমাধান হচ্ছে না, আমাকে তো রুটে গিয়ে হাত দিতে হবে। মানুষ নিজেকে বাঁচাবার জন্য কিছু প্রিকশন, কিছু প্রোটেক্টিভ মেজার্স নিতে পারে, সুরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে, কিন্তু বায়ু দূষণটা নিয়ন্ত্রণ করা একটা বড় অংশ হচ্ছে সরকারের। আমি একটু অধ্যাপক কামরুজ্জামান মজুমদার আপনার কাছে জানতে চাই, আমি একটু, আমরা যখন অনুষ্ঠানটা করছি আমাদের ফেসবুকে এটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে একজন কমেন্ট করেছেন যে এই কথাগুলো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল ছোট থেকেই, অর্থাৎ ছোটবেলা থেকেই আমরা এই ধরনের মানে এই কথাগুলো বলছি, শুনছি, আলোচনা করছি, কাজের কাজ কিছু হচ্ছে না। আপনার কাছে কি মনে হয়, যখন আমরা এই যে উন্নয়ন পরিকল্পনা করি, রিজওয়ানা আপা যেমনটি বলছিলেন, তখন কি এই পরিবেশ বা বায়ু দূষণ এই চিন্তাগুলো থাকে কিনা, থাকা উচিত কিনা, মানে পরামর্শটা জানতে চাই একজন গবেষক হিসেবে। অথবা আপনি যখন গবেষণা করতে যান আসলে বা মাঠে যান, তখন আসলে আপনার এইসব দেখে আপনার আসলে কি মনে হয়? এই দর্শক যে শুনতে কান জ্বালা, সাথে আমরা সমবেদিত, এর জন্য ওনাদের সমবেদনা দরকার। কারণ আমরাই বলছি বারবার করে এই কথাগুলো, ভাইরা বলছেন, বছরের পর বছর বলে যাচ্ছি, কিন্তু আসলে কেউ শুনছে না। আমাদের কথা তো শুনছে না, ভালো কথা, কিন্তু মহামান্য হাইকোর্ট যে 2019 সাল, 2020 সাল এবং 2021 সাল পরপর 2-3টা নির্দেশনা দিয়েছে, সেটিই বা কে শুনছে? সেটিও তো বিষয় আছে। আমাদের সিটি কর্পোরেশনকে বলা হয়েছে কোঅর্ডিনেশন করার জন্য, ওয়াসাকে বলা হয়েছে গাড়ি পানি দেওয়ার জন্য, ফায়ার সার্ভিসকে বলা হয়েছে গাড়ি দেওয়ার জন্য, রাস্তায় পানি দেওয়ার জন্য, পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে পর্যবেক্ষণ করার জন্য। কে করেছে? আমি তো একটা গাড়ি কেউ দেখি নাই রাস্তায় এইভাবে গাছে পানি দিতে বা রাস্তায় পানি দিতে। আসলে হচ্ছে না। এটা কেন হচ্ছে না সেই প্রশ্নের উত্তর দিতে হলে বলা হচ্ছে যে আমাদের পৃথিবীর সবচেয়ে গণবসতি একটি দেশ, যেখানে যেই অধিদপ্তরকেই আপনি কোনো একটা দায়িত্বশীলতার কথা বলেন, তারা আপনাকে দুইটি কথা বলবে। একটি বলবে জনবলের অভাব, আরেকটি বলবে যে আমাদের ফান্ড, জনবলের অভাব এবং ফান্ড নাই। এই কথা শুনতে শুনতে আসলে আর আমরা শুনতে চাই না। এই জন্য এখন এটি করতে হবে, সম্ভবত মানুষকেই রাস্তায় নামতে হবে, যে আমরা এটি আর সহ্য করতে পারবো না। এই যে লেন ভাই বললেন যে আমাদের বয়স যে কমে যাচ্ছে, আমাদের মেডিকেল কস্ট বেড়ে যাচ্ছে, রাস্তায় নামলে আজকে এমন অবস্থা হয় যে আপনি ইনফিনিটি টাইমে রাস্তায় থাকছেন, আপনি জানেন না যে আপনি কতক্ষণে এই যানজট থেকে বের হবেন। এবং এই দূষণ থেকে যারা এসি গাড়িতে বসে থাকে তারা এটা বুঝতে পারে না, কিন্তু আমরা যারা রাস্তায় রিক্সায় চলাচল করি, হাঁটি, কিংবা অন্য যানবাহন, পাবলিক যানবাহনে চলাচল করি, শুধুমাত্র তারাই বুঝতে পারে কি দুর্বিষহ এক একটা ঘন্টা যায়, কি দুর্বিষহ একদিন যায় বাসায় ফিরতে, কিরকম দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, সব দূষণের ভিতরে থাকে। এখন আপনার প্রশ্নের উত্তরে সেটি হলো যে না, আমরা ভীষণভাবে সমন্বয়হীনতা দেখছি। এটি দায়িত্ব কেউ নিচ্ছে না, দূষণের দায়িত্ব কেউ নিচ্ছে না, দূষণ নিয়ন্ত্রণ করবে কে সেই দায়িত্ব কেউ নিচ্ছে না।
মহামান্য হাইকোর্ট থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, কারোই কোনো মাথা ব্যথা নাই যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, এরকম একটি অবস্থা। একটি শুধু যে ঢাকা শহরের অবস্থা তা না, এটি কিন্তু সারা বাংলাদেশের সবগুলো শহরেরই অবস্থা, এবং আজকাল উপজেলা এবং পৌরসভা শহরগুলোতেও কিন্তু এই দূষণের যে করাল ঘাস এটি কিন্তু ছড়িয়ে আচ্ছা, পড়েছে। বায়ু দূষণের মূল আমরা জানি প্রধান না প্রধান এটি কারণগুলো শেষ। কি যদি আপনি জানতে চাই, মানে কোন কোন মূলত কোন কারণে বায়ু দূষণ হয়? আমরা সুস্পষ্ট ভাবে আমরা তো জানি, বলা হয়ে থাকতো যে নোয়িং দ্য প্রবলেম হাফ অফ দ্য সলিউশন, কিন্তু এই বক্তব্য বাংলাদেশের জন্য মোটেও যে প্রযোজ্য না সেটা কিন্তু আমরা সবাই জানতে পারছি। কারণ ইটের ভাটা থেকে বায়ু দূষণ হতো 58 ভাগ, আমরা জানি। এরপরে আমাদের 5.5 লক্ষ ফিটনেস বিহীন গাড়ি চলাচল করে, সেগুলো থেকে বায়ু দূষণ হয়। বর্জ্য পড়ালে বায়ু দূষণ হচ্ছে। কিছুটা আন্তঃদেশীয় বায়ু দূষণ আছে অল্প 7%, কিন্তু আমাদের অধিদপ্তর এই আন্তঃদেশীয় বায়ু দূষণটাকে কিভাবে ক্যাপিটালাইজ করে ইন্ডিয়া থেকে দূষণ আসছে, পাকিস্তান থেকে আসছে, নেপাল থেকে আসছে, এইটি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু আমার ঢাকার রাস্তায় যখন আপনি হাঁটি, তখন এইগুলো কাঠমান্ডু থেকে এই দূষণ আসে, দিল্লি থেকে এই দূষণ আসে, রাস্তায় তো দাঁড়ানো যায় না। আপনার 10 তলা বিল্ডিং এর উপরে আপনি যখন চলাচল করেন, আপনার নিচে যে দূষণ, সেই দূষণে কিন্তু আপনাকে আপনার 10 তলা বিল্ডিং পর্যন্ত উঠে যাচ্ছে। তো আমাদের দূষণের, আমাদেরকে কাঠমান্ডু দিল্লি দেখিয়ে লাভ নাই। আমাদের এই বায়ু দূষণ আমাদের এই লোকাল স্থানীয় উৎস থেকে হচ্ছে। এটি করছি আমরা নিজেরাই নির্মাণ কাজ সময় ইটে এবং বর্জ্য পড়িয়ে এবং যানবাহন থেকে। এই 4টি উৎস যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বায়ু দূষণ অবশ্যই কমবে। দূষণ নিয়ে গবেষণা করা, উৎস নিয়ে গবেষণা করা আর কোনো দরকার নাই। একটি ছোট্ট বাচ্চাও এখন বুঝতে পারে, বলতে পারবে যে ঢাকায় বা বাংলাদেশের শহরগুলোতে বায়ু দূষণ কারা করছে, কারা নিয়ন্ত্রণ করবে। খালি তারা দেখছে না, তারা বুঝছে না। জি, এখন আসলে আমাদের সময় এসে গেছে ব্যবস্থা নেবার। আমি একটু ডক্টর লিলিন চৌধুরী আপনাকে জানতে চাইবো, ডক্টর অধ্যাপক কামরুজ্জামান মজুমদার যেটা বলছিলেন, আসলে সবাই দেখছে ব্যবস্থা নিচ্ছে না। যদি এই অবস্থা চলতে থাকে যে সবাই দেখছে ব্যবস্থা নিচ্ছে না, তাহলে তো আসলে নিজেদের ব্যবস্থা নিজেদের নিতে হবে। আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নিশ্চয়ই অনেকেই প্রত্যাশা করছেন আপনার কাছে কোনো পরামর্শ নিতে, যে যদি এই অবস্থা যতদিন পর্যন্ত ব্যবস্থা না হয়, তাহলে বায়ু দূষণের এই সময় আমি ব্যক্তিগতভাবে কি ব্যবস্থা নিলে নিজেকে রক্ষা করতে পারবো? যখন দেশের বা নগরের বায়ুটি দূষিত হয়ে যাবে, মনে রাখতে হবে এই অবস্থায় একজন ব্যক্তি মানুষ যে ব্যবস্থাই নিক না কেন, তাতে সে সামগ্রিক সুরক্ষা পাবে না। ধরুন, যে কোনো একটি সভ্য দেশের নগরে বা এলাকাতে যখন বায়ু দূষণ বিপজ্জনক, অতিমাত্রায় বিপজ্জনক পর্যায়ে চলে যায়, তখন আবহাওয়া দপ্তর থেকে অথবা পরিবেশ অধিদপ্তর বা দপ্তর থেকে সকালবেলা একটা সতর্ক বার্তা বা সংকেত সবাইকে জানানো হয় যে আজকের বায়ু দূষণ এই মাত্রায় পৌঁছেছে। বয়স্ক, সংবেদনশীল মানুষ এবং শিশুরা ঘরের বাইরে যাবেন না, এবং যারা কাজে যাবেন তারা মাস্ক ব্যবহার করবে। আমরা এত বছর যাবত এই কথাটা বলে এসেছি, তারা কিন্তু করছে না। ফলে বাতাসের মাত্রাটা যে দূষিত পর্যায়ে বা অতি বিপজ্জনক পর্যায়ে চলে গিয়েছে বা আজকে দুপুরে গিয়েছিল, একজন নাগরিক জানবে কিভাবে? যদি সে জানতো, তাহলে আমরা বলতে পারতাম আপনি একটা মাস্ক পরে বাইরে যাবেন। কিন্তু যেখানে এই জানানোর ব্যবস্থাটি নেই, সেখানে তো নাগরিকের নিজের পক্ষ থেকে আগাম প্রস্তুতি বা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ সম্ভব না। হ্যাঁ, হতে পারে যে করোনার সময় আমরা মাস্ক পরছি, অভ্যাসবশত এই মাস্কটা আমরা প্রতিদিনই পরতে থাকবো। যদি এরকম একজন নাগরিক করতে চায়, তাহলে এটি তার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে, ফলে সে মানসিকভাবে নেতিবাচকভাবে প্রভাবিত হবে। এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে, যারা দেশ, রাষ্ট্র এবং সমাজ চালানোর দায়িত্ব রয়েছে, তাদের কাছ থেকে অন্তত বিপদের মাত্রার সিগন্যালটি বা সংকেতটি যদি যথাসময়ে সঠিকভাবে আসে, তাহলে কিন্তু মানুষ প্রস্তুত রাখতে পারে। কেমন ধরা গেল, আগামীকাল 26শে অক্টোবর দুপুরে ঢাকার বায়ুর মান মাত্রা অতি বিপজ্জনক পর্যায়ে যাবে। তাহলে যদি অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের জানানো হয় এই সময়ে বয়স্ক লোকেরা ঘরের বাইরে বের হবেন না, আমি আমার বৃদ্ধ বাবা মাকে সাবধান রাখতে পারি। অথবা আমার বাসায় যাদের অ্যাজমা বা শ্বাসতন্ত্রীয় সমস্যা রয়েছে, তাদেরকে বাইরে বের করব না, এবং শিশুদেরও আমি স্কুলে পাঠাবো না। এবং যদি আমরা যারা প্রাপ্তবয়স্ক তারা বের হলে আমরা মাস্ক পরবো। কিন্তু এই জন্য তো আমাকে জানাতে হবে। সেই জানানোর কাজটা না হলে কিন্তু ব্যক্তিগত প্রস্তুতির জায়গাটা নেওয়া সম্ভব না। দেখুন,
ঢাকায় মানুষকে বাঁচানোর জন্য 2019 সনে হাইকোর্ট একটি 9 দফা রুল জারি করেছিল। তার পরের বছর আরো 3 দফা নির্দেশনা জারি করে সব মিলে বায়ু দূষণকে সহনীয় মাত্রায় আনার জন্য উচ্চ উচ্চ আদালতের 12 দফা নির্দেশনা রয়েছে। কিন্তু কার কথা কে শোনে? যদি আজকে বা কালকে আপনার টেলিভিশনের বা আপনার গণমাধ্যমের কোনো প্রতিনিধি সংশ্লিষ্ট কারোর কাছে প্রশ্ন করে, একটি উত্তর আসবে যে হ্যাঁ আমরা দেখছি, বসবো, দ্রুত আমরা একটা ব্যবস্থা নেব। এই দ্রুত ব্যবস্থা নিতে নিতে কিন্তু ইতিমধ্যে আমরা 2, 3, 4 বছর এবং আমরা দশকের পর দশক অতিক্রান্ত করে ফেলছি। একটা জিনিস মনে রাখতে হবে, আমি ব্যক্তিগতভাবে সাবধান হতে চাইলাম, কিন্তু আমার ঘরে যখন দূষিত বাতাস ঢুকছে আমি সেখান থেকে কিভাবে সাবধান হব? আমরা তো বায়ুর সমুদ্রে ডুবে আছি, ফলে বা এই ডুবে থাকা বায়ু, চারপাশের বায়ু যখন দূষিত, সেখান থেকে ব্যক্তি মানুষ তার একক চেষ্টায় সে নিজে বা তার পরিবারকে হয়তো কিছুটা অংশ সুরক্ষা দিতে পারে, কিন্তু সামগ্রিক সুরক্ষা দিতে পারবে, সম্ভব না। দিতে পারবে না। এই এর জন্য কারণেই রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। জি, আমাদেরকে সবাই মিলে ব্যবস্থা নিতে হবে, কর্তৃপক্ষকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আমি একটু সৈয়দ রিজওয়ানা হাসান আপনার কাছে জানতে চাইব, এতক্ষণ যে আলোচনা শুনলাম এবং আপনি এটা নিয়ে কাজ করেন, সব কিছু মিলে যদি আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতের এই ঢাকা শহরের কথা যদি বলি, ভবিষ্যতের ঢাকাকে আপনি কিভাবে দেখেন? ভবিষ্যতের ঢাকাকে খুবই খারাপ ভাবে দেখি। ঢাকা আমার প্রাণের নগরী, এটা ঠিক আছে। ঢাকা নষ্ট হোক, খারাপ হোক, এটা চাই না। ঢাকা ভালো থাকুক। আমরা তো অনেক কিছু বাদ দিয়ে বিদেশে না দিয়ে দেশে পড়ে আছি যে দেশ ভালো হবে, দেশ বসবাসযোগ্য হবে। এই মুহূর্তে ঢাকা হচ্ছে পৃথিবীর অবসবাসযোগ্য নগরীগুলোর মধ্যে দ্বিতীয় স্থান দখল করে আছে। সেরকম একটা জায়গা থেকে উত্তরণের জন্য যে পলিটিক্যাল কমিটমেন্ট বা রাজনৈতিক নেতৃত্ব, সেটা আমরা দেখছি না। দেখেন, যতবার বলে ঢাকা 2 নম্বর কিংবা ঢাকা 3 নম্বর, আপনি কখনো সংসদে আলোচনায় দেখেছেন যে কেন আমাদের এই অবস্থাটা হলো, আমাদের রাজুক কোথায় ভুল করছে, সিটি কর্পোরেশন কোথায় ভুল করছে, ওয়াসা কোথায় ভুল করছে, আমরা একটু দেখি তো। এরকম তো কখনো কোথাও হচ্ছে বেশিরভাগ না। মানুষ তো এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে খুব একটা গুরুত্বপূর্ণ মনেই করে না আলোচনার বিষয় হিসেবে, তাই না? একেবারে গুরুত্বপূর্ণ মনে করেন, উল্টা বলে কি, ওরা যে ক্রাইটেরিয়া দিয়ে আমাদেরকে 2 নম্বর করেছে, ওই ক্রাইটেরিয়া সঠিক না। ঢাকা শহর যে বসবাসের অযোগ্য, এটা বুঝতে কি আমার বিদেশে যাওয়া লাগে? আমি দেশে বসে থেকে বুঝতে পারি না? উই কান্ট ডিনাই দ্য ফ্যাক্টস। এখন যেটা কথা হলো, লেনিন ভাই অনেকক্ষণ বললেন যে যদি যদি সরকার সতর্ক করে, সরকার তো করবে না। আমরা যে খসড়া আইনটা সরকারের সাথে মিলে করেছি, সেখানে বলে দিয়েছিলাম যে এই মানমাত্রার উপরে গেলে পরিবেশ দপ্তর একটা অ্যালার্ট জারি করবে। ওই ধারাটা একেবারে বাতিল করে দেওয়া হয়েছে আইন থেকে। এটা করতে গেলে সরকারের বাধ্যবাধকতা চলে আসে। তবে সরকার যে আমাকে জানাবে, সে তো বাতাসে বিষ সরাচ্ছেই না, সরানোর উদ্যোগই নিচ্ছে না। আমাকে যে জানাবে যে বাতাসে বিষ আছে, তুমি সাবধান হও, এই জানানোর দায়িত্বটুকু তারা পালন করতে চায় না। মানে হচ্ছে জনগণের জীবনের অধিকারের ব্যাপারে তাদের এতই আসলে অবজ্ঞা। সেরকম একটা জায়গা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় সংশ্লিষ্ট সকলে মিলে, বিশেষত আমি লেনিন ভাইকে বলবো যে আমরা বললে অনেক মানুষ অনেক কথা শোনে না, কিন্তু আসলে বিষাক্ত বাতাসে একটা ফুসফুস কি অবস্থা থেকে কি অবস্থায় রূপান্তরিত, আপনারা বলেন। আপনারা একটা প্রোঅ্যাক্টিভ রোল নেন, আপনারা সরকারের সাথে দর কষাকষি করেন। আমরা তো বলতে বলতে ক্লান্ত, এবার আপনারা প্রফেশনালি বুঝান এটা করতে গিয়ে জিডিপির কি পার্সেন্ট নষ্ট হচ্ছে। সরকার তো জিডিপি বোঝে, জিডিপি কিভাবে নষ্ট হচ্ছে, কতটুকু নষ্ট হচ্ছে আপনারা বোঝেন। আর সাধারণ মানুষকে বলেন এই কাজে সরকার এটা না করলে আপনাদের ক্ষতি হবে, যাতে করে জনগণ একটা চাপ প্রয়োগ করতে পারে। জি, ধন্যবাদ। শেষ কোনো মন্তব্য ডক্টর লেলিন চৌধুরী? একদম শেষ সময় চলে এসেছি, অল্প করে। আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতেই হবে, যদি যে বাতাসে আমি শ্বাস নেই সেই বাতাসটি, যে পানিটি আমি খাই সেই পানিটি, এবং যে খাবার আমি নিজে খাই এবং আমার পরিবারের, আমার সন্তানের মুখে তুলে দেই সেই খাবারটি, এগুলো যদি দূষণ মুক্ত না থাকে তাহলে একটি সুস্থ জাতি গঠন সম্ভব না। যদি জাতির স্বাস্থ্য ভালো না থাকে, শ্রমঘণ্টা কমে যাবে, জিডিপির যে স্বপ্ন এটিও ব্যাহত হবে এবং ক্রমশই আমরা রুগ্ন থেকে রুগ্নতর হতে থাকবো। এবং কালকে আমরা স্কটল্যান্ডের কাছে হেরেছি, আগামীকাল আমরা নামিবিয়ার কাছে তাহলে হারবো। অতএব বাতাসকে ঠিক করতে হবে, যে বাতাস আমার রক্তকে সমৃদ্ধ করবে, আমার জীবনকে জীবনী শক্তি প্রদান করবে। জি, অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, একদম ছোট করে শেষ কোনো মন্তব্য?
4-5 দিন পরেই কিন্তু আমরা অফিসিয়ালি শুষ্ক মৌসুমে প্রবেশ করবো, অর্থাৎ নভেম্বর আমরা যাচ্ছি। তো আমরা যেহেতু জানি যে আমাদের টোটাল বায়ু বা 4 মাসে হয়ে থাকে, এই যে শুষ্ক মৌসুমের শীতকালে পরিকল্পনার কথা আমরা এই আগামী 4 মাস যাতে অন্তত খুব নিয়ন্ত্রণের জন্য একটি মাইলেজ তৈরি করতে পারে, সবাই সম্বন্ধিত দিতে পারি যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিবেন প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনার তিনজনকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনছিলেন আলোচনা আমাদের, এবং যারা এই আলোচনা শুনে অনেকে হয়তো এরই মধ্যে ভয় পেয়েছেন এবং এই বা শঙ্কিত হয়েছেন নিজেকে নিয়ে, নিজের স্বজনকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, ঢাকা শহরকে নিয়ে, এবং এই সংকটটা কিন্তু খুব জরুরি। আমরা যত দিন না পর্যন্ত এই বায়ু দূষণ, পরিবেশ দূষণ নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাববো বা গুরুত্বপূর্ণ মনে করবো যে এই বিষয়টা আলোচনা করা উচিত, এই ব্যবস্থা নেওয়া উচিত, ততদিন না পর্যন্ত কিন্তু আমরা নিরাপদ থাকতে পারবো না। প্রতিদিনই আমরা অনিরাপদ থেকে আরও বেশি অনিরাপদ হবো। নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আরও বেশি আলোচনা হবে এবং যারা কর্তৃপক্ষ আছে আরও বেশি সচেতন হবে, ব্যবস্থা নেবে। সেই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএন এর সঙ্গে থাকবেন।